হ্যালো সবাই, কেমন আছো? ভালো থাকো আর ভালো রাখো। সবসময় মনে রাখবে সব খারাপের মধ্যেও খানিকটা ভালো কিন্তু আমাদের খুঁজে নিতেই হবে। আমি কিন্তু শুরু করে দিয়েছি গল্পটা। মানে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা স্যান্ডার্স সাহেবের পুঁথি এই গল্পটি। এটি একটি সম্পূর্ণ উপন্যাস। প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমেলা ১৪২২ পূজাবার্ষিকীতে। আচ্ছা, স্যান্ডার্স সাহেবের পুঁথি গল্পটির ২টি পর্ব অলরেডি চলে এসেছে। প্রথম পর্বে আমরা দেখলাম পার্থ মেশোর বউবাজার পাড়া থেকে মনোজ বড়ুয়া এসে নিজের ছেলেকে খোঁজার জন্য মিতিন মাসিকে অনুরোধ করেন আর আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন যে মাসি ওর কেসটা টেক আপ করেছেন আর ওর ছেলে মানে দেবল বড়ুয়াকে খোঁজার জন্য কাশ্মীর যেতে রাজি হয়েছেন। দ্বিতীয় পর্বে দেখলাম মিতিন মাসি ঠিক খুঁজে বের করেছে যে দেবল একা শ্রীনগর আসেনি, একজন সঙ্গীও তার ছিল আর তারা আমান গেস্ট হাউসে উঠেছিল। এমনকি যে গাড়িতে তারা কার্গিল অবধি গিয়েছিল, মিতিন মাসির ঠিক সেই গাড়িটাই বুক করে আগামী যাত্রাপথের জন্য। গাড়ির ড্রাইভার নাসির ভাইয়ের সঙ্গে কথা প্রসঙ্গে জানা যায় যে দেবলরা কার্গিলে সরকারি গেস্ট হাউসে উঠেছিল। মিতিন রাও সেখানে এলো আর ম্যানেজার লুবসাং ইয়াবগোর সঙ্গে দেখা করে অনেক কিছু জানতে পারল। গল্পের পরবর্তী অংশ শোনার আগে পূর্ববর্তী অংশগুলি শুনে নিলে মানে আগের অংশগুলি শুনে নিলে বুঝতেও সুবিধে হবে আর ইন্টারেস্টিংও লাগবে। পূর্ববর্তী অংশগুলির লিঙ্ক এবং বাকি গল্পগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সময় করে একটু শুনে নিও। এই উপন্যাসটির সম্পর্কে একটু জানিয়ে দিই যে এখানে রয়েছে টানটান উত্তেজনার সঙ্গে একটি দুর্ধর্ষ অভিযান আর রয়েছে লাদাখের অপরূপ সৌন্দর্যের বর্ণনা। যারা লাদাখের রাজধানী লে না গিয়ে জাসকর ভ্যালি গিয়েছো ফুকতাল মনাস্ট্রি দর্শন করতে, তাদের স্মৃতিগুলো তরতাজা হয়ে উঠবে আর যারা যাওনি তাদের যাবার ইচ্ছেটা হাজার গুণ বেড়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানিও না গল্পগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। সন্ধে 7:30 নাগাদ কার্গিলে পৌঁছায় টুপুররা। তখনও ফটফট করছে দিনের আলো। নাসিরের ভরসায় না থেকে মিতিন হনহনিয়ে বাংলোর অফিসে চলে গেল টুপুরকে নিয়ে। ট্যুরিস্ট অফিসার লাদাখি, বয়স সম্ভবত 40-এর এপারে। পরনে জিন্স, ফুল স্লিভ শার্ট, হাফ হাতা সোয়েটার, চোখে ফোটোসান চশমা। নেম প্লেটে অফিসারের নাম দেখে নিয়ে মিতিন সপ্রতিভ স্বরে বলল, জুল্লে মিস্টার লুবজাং ইয়াবগো। লুবজাং স্মিত মুখে বললেন, জুল্লে, ওয়েলকাম টু কার্গিল। হাউ ক্যান আই সার্ভ ইউ ম্যাডাম? চেয়ার টেনে বসল মিতিন। ইংরেজিতে বলল, একটা রুম চাই। 4 বেড হলে ভালো হয়, 3 বেডও চলবে। কিন্তু আগে থেকে বুকিং না থাকলে তো এখানে সম্ভব হয়নি স্যার, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। কাল ইভিনিংয়ে শ্রীনগর ল্যান্ড করেই আজ সকালে স্টার্ট। মিতিন মৃদু হাসল। পথেও কমিউনিকেট করতে পারিনি যে। সোনমার্গের পরে তো টাওয়ারই ছিল না। ট্যুরিস্ট বলতে পারেন, একটু অন্য কাজও আছে অবশ্য। লে যাবেন তো? ক্ষণিক ভাবলেন লুবজাং। রাস্তা তো খুলে গিয়েছে, কালই রওনা হবেন নিশ্চয়ই। মিতিনের ভুরুতে ভাঁজ পড়ল। লের রাস্তা বন্ধ ছিল নাকি? জানেন না বুঝি? শুক্রবার বিকেল থেকেই তো লের দিকে হাইওয়ে ক্লোজড। খাটুলার আগে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছিল। ইউ আর লাকি, আজ সকাল থেকে আবার গাড়ি যাচ্ছে। ও, তাহলে এক রাতের জন্যই দিন, প্লিজ। ঠিক আছে, 7 নম্বরটা খুলে দিচ্ছি। স্যুট রুম 4 জনের স্বচ্ছন্দে কুলিয়ে যাবে। থ্যাঙ্কস। উঠতে গিয়েও যেন থমকালো মিতিন। বিনীত সুরে বলল, একটা প্রশ্ন ছিল। আপনি তো বৌদ্ধ? হ্যাঁ, ভগবান তথাগতর একদিন অনুগামী। লাদাখে তো প্রচুর বৌদ্ধ ট্যুরিস্টের আসা যাওয়া। তাঁদের অনেকে হয়তো এখানেই ওঠেন। আপনার সঙ্গে কি তাঁদের পরিচয় হয়?
অবশ্যই, পরিচয় পেলে আমি নিজে গিয়ে আলাপ করি। অমায়িক লুবজাং হাসলেন একটু। ভগবান তথাগতর অনুগামীদের প্রতি বাড়তি দুর্বলতা থাকা নিশ্চয়ই দোষের নয়। একেবারেই না, বরং এটাই তো স্বাভাবিক। অনেকে বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণার কাজে আসেন। আপনি তো তাঁদের সাহায্যও করতে পারেন। করি বইকি। লুবজাংয়ের স্বরে যেন জোর বেড়ে গেল ক্রমশ। এই তো গত সপ্তাহেই একজন এসেছিলেন, ইয়ং ম্যান ফ্রম কলকাতা। তিব্বতী বৌদ্ধ ধর্মের উপর তিনি কাজ করছেন। নাম দেবল বড়ুয়া। গবেষণা কি গেলুপা শাখার বৌদ্ধদের নিয়ে? আপনি তাকে চেনেন? একটু একটু। সম্প্রতি কলকাতায় আলাপ হয়েছিল। বলছিলেন কি এক গোঁফার খোঁজে লাদাখ যাবেন। মিতিন টেবিলে ঝুঁকল। উনি কি এখানে আছেন এখনো? না না, শনিবারেই চলে গিয়েছেন। ওর সঙ্গে আত্মীয় গোছের একজন ছিলেন। উনি নাকি তাড়াহুড়ো করে। আমি খুব শকড হয়েছিলাম। আমাকে না জানিয়েই যেভাবে চলে গেলেন। কোথায় গেলেন ওরা? কিচ্ছু জানি না। শনিবার সকালে অফিসে এসে শুধু যাওয়ার খবরটা পেলাম। লের দিকে তো যাননি নিশ্চয়ই। একটাই তো রাস্তা। সেটা বন্ধ থাকলে যাবেন কি করে? কাছে পিঠে আপনাদের গেলুপা শাখার বৌদ্ধদের কোনো গুম্ফা আছে? হ্যাঁ, মূলবেখে, যেখানে ২৮ ফিট উঁচু বিখ্যাত বুদ্ধ মূর্তি দেখতে যায় সবাই। ওখানে দুটি গুম্ফার একটি গেলুপা গোষ্ঠীর। ও, তা ওরা মূলবেখে গিয়েছেন কি? না, শুক্রবারই মূলবেখে থেকে ঘুরে এলেন। বলছিলেন ওখানে কাজ হলো না। বোধহয় ট্রেকিং ছাড়া গত্যন্তর নেই। লুবজংকে হঠাৎ একটু বিস্মিত দেখালো। মিস্টার বড়ুয়া বেশ বিখ্যাত ব্যক্তি, তাই না? চেনা জানা সার্কেলটাও বেশ বড়। কেন বলুন তো? শনিবার রাত্রে দুজন ভদ্রলোক ওর খোঁজ করছিলেন। উনি নেই শুনে খুব হতাশ হয়ে চলে গেলেন। কে তাঁরা? এখানেই উঠেছিলেন? না, বললেন না, বললেন হোটেল সিয়াচেনে আছেন। দিল্লি থেকে এসেছেন। কিরকম বয়স, চেহারাপত্রই বা কেমন? আমার বয়সী কি একটু বড়, অ্যারাউন্ড ৪০-৪৫। এডুকেশন লাইনের লোক বলে পরিচয় দিলেন, কিন্তু শরীরগুলো বেশ মজবুত, স্পোর্টসম্যান লাইক। লুবজং থমকালেন একটু। এসব জেনে আপনার কি হবে? কিছুই না, ধরুন মেয়েলি কৌতূহল। মিতিন হাসল মিষ্টি করে। চলি তাহলে, রুমে যাই। কাইন্ডলি রুম সার্ভিসের স্টাফকে পাঠিয়ে দিন। বেরিয়ে এলো মিতিন। পার্থ আর বুম বুম গাড়ির পাশে দাঁড়িয়ে কি নিয়ে যেন জোর গবেষণা করছে। দুজনে ডাকছে মিতিনকে, বোধহয় তার মতামত জানতে চায়। মিতিন থামল না, চলেছে ঘরে। অগত্যা টুপুরকে যেতেই হয়। রহস্যের জাল ঘনীভূত হচ্ছে ক্রমশ। এই সময় মাসির পিছু ছাড়তে পারে টুপুর? গাড়িতে উঠেও চোখ খুলতে পারছিল না টুপুর। কাল দিনভর জার্নির ধকলে রাতে মরার মতো ঘুমোচ্ছিল। ভোরের আলো ফুটতেই জাগিয়ে দিয়েছে মিতিন। ঠেলা মেরে মেরে পার্থ আর বুম বুমকেও। তড়িঘড়ি তাদের তৈরি হতে বলেই ছুটল নাসিরকে তুলতে। আজকের গন্তব্য শুনেই সে বেঁকে বসেছিল। অনেক তুইয়ে বুইয়ে তাকে রাজি করিয়েছে শেষমেশ। বাড়তি ১৫,০০০ টাকার করারে। ৭টা বাজার আগেই সকলে সিটে আসেন। জিনিসপত্র তুলে কম্পাউন্ড ছেড়েছে নাসের। বেরিয়েই তার প্রথম বাক্য, গাড়িতে তেল নিতে হবে ম্যাডাম। এক্ষুনি? পার্থ একটা প্রকাণ্ড হাই তুলল। এখনো তো কার্গিল ছাড়িনি। কার্গিলেই ট্যাঙ্কি ফুল করতে হবে। পিছনে ড্রামগুলোও ভরবো। কার্গিল থেকে পদুম ২৪০ কিলোমিটার, যাতায়াতে ৫০০। গোটা জাস্কর ভ্যালিতে এক বুঁদ ডিজেল মিলবে না। এরপর আর কথা চলে না। টুপুর ঢুলতে ঢুলতেও টের পেল আজও ভ্রমণটা খুব সুখের হবে না। পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়াতেই মিতিন টুক করে নেমে গিয়েছে পলকে ভ্যানিশ। তেল ভরা শেষ। নাসের কখন স্টিয়ারিংয়ে বসে প্রস্তুত। মিতিন আর আসেই না। বারবার ঘড়ি দেখছে নাসের। ছটফট করছে। পার্থ বিরস মুখে বলল, তোর মাসি যে কি করে, কাশ্মীর দেখতে দিল না।
কার্গিলেও তিষ্ঠল না। এখন তিনি কোন চুলে হাওয়া মারলেন কে জানে। বুম বুম বলল, কার্গিলে কি আছে বাবা? এই কার্গিলেই তো ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। টুপুরি জবাব দিল। কাল দেখলি না বাংলোর কম্পাউন্ডে কেমন বাংকার বানানো হয়েছিল লোহার জালের নিচে? শুধু যুদ্ধ দিয়ে কার্গিলকে চেনাস না টুপুর, পার্থর উপদেশের সুরে বলল। কাল যে ইন্ডিয়ান সিল্ক রুটের কথা বলছিলাম, কার্গিল থেকেই তার যাত্রা শুরু হতো। বোখারা, সমরখন্দ, ইয়ারকন্দ, বার্মিয়ানের বড় বড় সওদাগররা তখন ভিড় জমাতো ৩ পাহাড়ে ঘেরা এই কার্গিলে। শহরটায় চক্কর মারলে সেই পুরনো দিনের একটা রেস তো অনুভব করা যেত। এছাড়াও কার্গিলের খোবানি খুব বিখ্যাত। পথের ধারেই দেখবি সাদা সাদা ফুল ফুটে আছে। কথার মাঝেই এসে পড়েছে মিতিন বড়সড় একটা ঝোলা নিয়ে। গাড়িতে উঠে জিভ কাটছে। সরি সরি, তোমাদের অপেক্ষা করিয়ে রেখেছি। আমরা কি জানতে পারি মহারানী কোথায় গিয়েছিলেন? পার্থ গুলি ছুড়ল। কি জিনিস কেনার প্রয়োজন পড়ল সাত সকালে? রেশম নিলাম। মিতিন মিচকে হাসল। সঙ্গে কিছু সঞ্চয় রাখাই তো ভালো। নাসির গাড়ি ছুটিয়েছে। কার্গিল শহরটা বেশ ঘিঞ্জি। পাশে চলা সরু নদীটার জলও বেজায় ঘোলা। পথের দুধারের দৃশ্য তেমন তাকানোর মতো নয়। সাদা ফুলও নজরে পড়ছে না খুব একটা। সকলের হাতে বিস্কিটের প্যাকেট ধরিয়েছে মিতিন। তাই কচকচ চিবোচ্ছে টুপুর নীরবে। পার্থ কিন্তু প্রশ্ন হানল, তা হঠাৎ জাস্কারে যাওয়ার বাসনা জেগে উঠল যে বড়? মিতিন বলল, দেবলের ওই দিকেই যাওয়ার সম্ভাবনা প্রবল। সে যে আবার শ্রীনগরেই ফিরে যায়নি এ কথা কি জোর দিয়ে বলা যায়? অবশ্যই টেকনিক্যালি প্রায় অসম্ভব। কেন? কারণ সে বাংলো ছেড়েছে শনিবার সকালে। ওই দিনই সন্ধেবেলায় দুজন লোক তার খোঁজ করছিল। লের রাস্তা বন্ধ, অতএব তারা শ্রীনগর থেকেই এসেছে এবং সেই দিনই। দেখেছ, শ্রীনগর কার্গিল একটাই রাস্তা। তাহলে একই দিনে দেবল ওই পথে গেলে লোক দুটোর সঙ্গে মাঝে কোথাও দেখা হয়ে যেত। শুধু এইটুকু আন্দাজ করেই এত দূর পাড়ি দেওয়ার ঝুঁকি নিলে? আগে না স্যার, অন্য হিসেবও আছে। মিতিন ঈষৎ গম্ভীর। আমার ধারণা যে গুম্ফার সন্ধানে দেবল বেরিয়েছে সেটা জাস্করেই আছে। ধারণা ফারণা ছাড়ো, যুক্তির কথা বলো। পার্থ ধার বাড়ালো আক্রমণের। সে যদি বৌদ্ধ পুঁথি নিয়ে গবেষণা করতে চায় তবে তো লের কাছাকাছি হেমিস গুম্ফায় যাওয়া উচিত। ওখানেই তো বৌদ্ধদের সবচেয়ে বড় লাইব্রেরি। আমি যতটুকু জানি হেমিস থেকে বই ছাপিয়ে অন্য সব গুম্ফায় পাঠানো হয়। গোড়াতেই তুমি ভুল করছো। দেবল কোনো লাইব্রেরিতে পড়াশোনা করতে বেরোয়নি। একটা প্রাচীন পুঁথি তাদের বাড়িতে ছিল। সে এসেছে সম্ভবত সেই পুঁথির উৎস সন্ধানে, কিংবা সেই পুঁথি নির্দেশিত পথে কোনো এক গুম্ফায় পৌঁছনোই তার লক্ষ্য। কারণ পুঁথিতে মহামূল্যবান কিছু সন্ধান দেওয়া আছে। মানে গুপ্তধন গোছের কিছু? গোপনে রয়েছে যখন গুপ্তধন তো বলাই যায়। তবে সচরাচর আমরা যেমনটা ভাবি এ তেমন নয়। সোনাদানা হিরে জহরতের চেয়ে ঢের ঢের দামি। সেটা কি? এমন কিছু তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে যার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আর দেবলের এই উদ্ভ্রান্তের মতো ছুটে আসা এও বলে দিচ্ছে সেটা গেলুপা শাখার বৌদ্ধদের কোনো গুম্ফাতেই থাকার প্রবল সম্ভাবনা। গেলুপা শাখা আবার কোত্থেকে এলো? পার্থ ভুরু কোঁচকালো। বৌদ্ধদের তো তিনটেই শাখা, হিনজান, মহাযান আর ব্রজযান। প্রথমটা কট্টরপন্থী, মহাযানরা মাঝামাঝি, আর ব্রজযানরা বোধহয় শুধু জপ-তপ, তন্ত্র সাধনাও করে। মানে ব্রজযানরা বোধহয় শুধু জপ-তপ নয়, তন্ত্র সাধনাও করে। তিব্বতে এটা একটু অন্যরকম। ওখানে বৌদ্ধ ধর্ম প্রথম পৌঁছায় 7th সেঞ্চুরিতে থ্রু সাম মহাযানী ভিক্ষু। তারও ৩০০ বছর পর পদ্মসম্ভব নামের এক বৌদ্ধ ধর্মগুরু যান তিব্বতে। তিনি ছিলেন ব্রজযান সম্প্রদায়ের। প্রথম থেকেই ওখানকার বৌদ্ধরা নানান শাখায় ভাগ হয়ে যায়। তিনি ছিলেন ব্রজযান সম্প্রদায়ের।
প্রথম থেকেই ওখানকার বৌদ্ধরা নানান শাখায় ভাগ হয়ে যায়। সেই পদ্মসম্ভবের ১০০ বছর পর তিব্বতে পা পড়ে এক বাঙালি বৌদ্ধ সন্ন্যাসীর। পার্থ তর্জনী উচল, অতীশ দীপঙ্কর। কারেক্ট। অতীশ গিয়ে তিব্বতী বৌদ্ধদের ধর্মীয় আচার-আচরণে, প্রথা প্রকরণে অনেক বদল ঘটান। তাঁর শিষ্যরাই বৌদ্ধদের আধুনিক গোষ্ঠী গেলুপা শাখার জন্মদাতা, যাঁদের প্রধান ধর্মগুরু দলাই লামা। ও, তা দেবল কেন? দেবলের তো আগ্রহ থাকবেই। দেবলরাও তো ব্রজযানী গেলুপাদের প্রায় সমগোত্রীয়, তাই তো বলছি। আর বলা হলো না। আচমকা প্রবল ঝাঁকুনি। সরু নদীর পাশে পাশে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে ঢিকিয়ে ঢিকিয়ে চলছিল গাড়ি। বড় গাড্ডা সামলাতে মরিয়া ব্রেক মেরেছে নাসির। বুম বুম প্রায় মুখ থুবড়ে পড়ছিল। মিতিন তাকে ধরে নিয়েছে কোনো মতে। আলগা ধমকে সুরে মিতিন বলল, থোড়া সাবধানে সে চালিয়ে নাসির ভাই। এই কার্গিল পদম রোডে গাড়ি এভাবেই চলবে ম্যাডাম। এরপর তো রাস্তা আরও বেহাল হবে। এখন তো সরু ভ্যালি দিয়ে যাচ্ছি। পাহাড়ে ওঠার পর তো আর রাস্তাই থাকবে না। নাসির একটানা গজগজ করে চলেছে। আপনি তো আমার বাত শুনলেন না। জানেন, এবছর এখনও রুটের বাস সার্ভিস শুরু হয়নি। কেন? রাস্তা তো খুলে গিয়েছে। সে আর কদিন, মাত্র তো ১ সপ্তাহ। তার মধ্যে বড়জোর ৩-৪টে ভাড়ার গাড়ি গিয়েছে জাসকারে। ট্যাক্সি স্ট্যান্ডে বলল শেষ একটা গিয়েছিল গত শনিবার। তারপর এই আমরাই। কপালে যে কি আছে সে খোদাই জানেন। বিপদ হবে না নাসির ভাই, মিতিন মিষ্টি করে বলল। আমরা ভালো কাজে যাচ্ছি যে, না গিয়ে উপায় নেই। কিউ? শ্রীনগরে আমান গেস্ট হাউস থেকে যাদের কার্গিলে নিয়ে এসেছিলেন তাদের যে খুব বিপদ। কম বয়সী যে ছিল সে তো আপনার ছোট ভাইয়ের মতো। তাকে বাঁচাতেই তো আমরা ঝুঁকি নিয়েও বেরিয়েছি। আপনার মতো একজন ওস্তাদ ড্রাইভার সঙ্গে আছে, এটা আমাদের মস্ত বল ভরসা। আপনি চান না আপনার ভাইটা? बस बस। মিতিনের তোয়াজে নাসির গোলে জল। शौरी বদলে গেল নাসিরের। आप बेफिक्र रहिए मैडम, मैं आप लोगों का साथ दूंगा आखिरी दम तक। আপাতত একটু ব্রেকফাস্টের বন্দোবস্ত করা যায় না নাসির ভাই? পার্থ অনুনয়ের সুরে বলল। নাকি গোটা রাস্তা শুধু ঝাঁকুনি খেয়েই থাকতে হবে? পার্থকে আশ্বস্ত করে ৮ ঘন্টার মধ্যেই এসেছে একটা মাঝারি জনপদ, সাংখু। বাড়িঘর, স্কুল, ব্যাংক, খাবার হোটেলও আছে বেশ কয়েকখানা। ঝড়ের গতিতে পেট পুড়ে মোটা মোটা বাজরার রুটি আর সবজি সাঁটিয়ে আবার গাড়িতে আরোহণ। এবার পথশোভা যেন বেড়েছে খানিকটা। দুদিকে সবজেটে পাহাড়, মধ্যিখানে বয়ে চলা সরু নদী, এখন বেশ স্বচ্ছ সলিলা। ইতস্তত দেখা যাচ্ছে ফার পাইন দেবদারু। তাকিয়ে থাকলে বেশ আরাম হচ্ছে চোখে। রাস্তারও বেশ উন্নতি হয়েছে। ভরা পেটে একটু একটু তন্দ্রাও আসছে যেন। হঠাৎ বুমবুমের চিৎকার, এই টুপুর দিদি, দেখ কি মজার পাহাড়। টুপুর চোখ রোগড়ে তাকালো। সত্যিই তো আজব দৃশ্য। পাশাপাশি দুখানা পর্বত শৃঙ্গ, দুটোই প্রায় সমান উঁচু। একটি বরফে সাদা হয়ে আছে, অন্যটিতে প্রায় তুষার নেই। কি করে এমনটা সম্ভব হলো? জবাব মিলল নাসিরের কাছ থেকে। ওই দুই পাহাড় নাকি দুই ভাই। একজনের নাম নুন, অন্যজনের নাম কুন। দুজনেই ২১-২২ হাজার ফুট উঁচু। কিন্তু ভাইয়ে ভাইয়ে নাকি একটুও মিল নেই। নুন খুব শান্তশিষ্ট, মাথাটা তার বরফে ঢাকা। কুন বেজায় রাগী, বরফ নাকি তার মাথার কাছাকাছি ঘেঁষতেই সাহস পায় না। নুন কুনের পা ছুঁয়ে আছে এক হিমবাহ, নাম তার পারকিচিক। সে নাকি দুই ভাইয়েরই অনুগত। কিছুতেই দুজনকে ঝগড়া করতে দেয় না। ভাইদের থামাতে খুব কান্নাকাটি করে পারকিচিক। তার চোখের জলই নাকি সরু নদী হয়ে বইছে। নুন কুনের অভিনব কাহিনী শুনে মিতিন পর্যন্ত হেসে খুন। হাসতে হাসতেই টুপুরকে বলল, আসল কারণটা কি জানিস? পাহাড়ের গায়ে বা মাথায় কতটা বরফ জমবে তা নির্ভর করে পাহাড়ের খাড়াইয়ের উপর। যে পাহাড়ের ঢাল কম সেখানে বরফও বেশি। নুনের তুলনায় কুনের অনেক বেশি খাড়া। তাই কুনের গায়ে বরফ টিকতে পারে না।
গোটা বরফটা গিয়ে ওই নুন পাহাড়েই জমা হয়। তথ্যটা মেমোরিতে চালান করে দিল টুপুর। তবে পার্কেজি হিমবাহটাকে দেখছিল মন দিয়ে। এমনভাবে দুই পাহাড়ের পায়ের নিচে পড়ে আছে, ওকে কিন্তু নুনকুনের বাধ্য অনুচর হিসেবে দিব্যি মানিয়ে যায়। এবার পাহাড়ে চড়ছে গাড়ি। হুম, লাফিয়ে লাফিয়ে উঠছে। রাস্তা বলতে স্রেফ ভাঙাচোরা পাথর, তার উপর দিয়েই কোনো মতে গড়াচ্ছে গাড়ির চাকা। উঠতে উঠতে কখন যে পাহাড়ের শৃঙ্গে পৌঁছলো, কখনই বা নামছে অল্প স্বল্প। কিচ্ছুটি আর বোঝার বাসনা নেই টুপুরের। গাড়ি যখন হেলছে বিশ্রীভাবে, অমনি মনে হচ্ছে এই বুঝি ২-৩ হাজার ফিট নিচে পড়ে গেল সব শুদ্ধ। পরক্ষণেই হয়তো কেতরে গিয়ে প্রায় ধাক্কা মারছে পাহাড়ের গায়ে। নিসর্গ দেখবে কি, টুপুর তো চোখ বুজে সিটিয়ে বসে। মনে মনে একটাই চিন্তা, কখন যে ফুরোবে এই পথ। অবশেষে প্রাণ এসেছে ধরে। এই পাহাড় শেষ, এবার সমভূমি আসছে। হঠাৎ নাসির গাড়ি থামিয়ে হেঁকে উঠল, খবরদার, হুঁশিয়ার, আঁধি আ রাহা হ্যায়। আরে সত্যিই তো সামনে ধুলোর ঝড় উঠেছে না? সমভূমি থেকে ধোয়ার মতো এদিক পানেই ধেয়ে আসছে যেন। পাক খাচ্ছে বাতাস। ছোট ছোট পাথরকেও অবলীলায় আকাশে তুলে নিয়ে ঘূর্ণি এগোচ্ছে তীব্র গতিতে। একটা অদ্ভুত হুঙ্কারও শোনা যায় যেন। নাসের ঊর্ধ্বপানে হাত জোড় করে কাঁপছে ঠক ঠক। তার প্রার্থনার গুণেই হোক কি প্রকৃতির খেয়ালে কয়েক মিনিট পরেই থেমে গেল ঝড়টা। তার আর চিহ্নই নেই। আবার ঝকঝক করছে নীল আকাশ। সমভূমি ফের নিথর। আঁধিটা যেন সত্যি নয়, শুধুই ক্ষণিক বিভ্রম, টুপুরদের মনের ভুল। গাড়ি ছেড়েছে নাসির। সদ্য ঘাস গজানো সমভূমিতে নেমে জলের উপর দিয়েই পেরোলো একটা সরু নদী। পাশে বসা পার্থকে বলল, কপাল জোরে বেঁচে গিয়েছি স্যার। পার্থ বলল, এমন শুকনো ধুলোর ঝড় এ পথে হয় নাকি? এই জায়গাটায় হয়, রংদম গুম্ফার কাছে। ৩ দিকে পাহাড় তো, এখানে এই খারাপ হাওয়াটা আসে হরদম। আধের মধ্যে পড়ে গেলে আস্ত গাড়িকেও দোলে মুচড়ে চুরমার করে দেয়। সামনে চলুন, আরো কত খেল দেখবেন হাওয়ার। অদূরে ছোট্ট টিলার মাথায় রংদম গুম্ফা, চূড়ার হলুদ পতাকা। ওই পতাকা দেখেই নাকি বোঝা যায় এটা গেলুপা বৌদ্ধদের গুম্ফা। এখানেই কেন যে দেবল থাকতে পারে না, বুঝল না টুপুর। মাসি যে জাস্কারের আগে কোথাও থামতেই যেন রাজি নয়। উপত্যকার মতো জায়গাটা পেরোতে পেরোতে টুপুর শিহরিত হচ্ছিল খাড়া খাড়া গাঢ় লাল পাহাড়গুলো দেখে। বাতাসের ঝাপটায় কত যে অপার্থিব ছবি আঁকা হয়ে গিয়েছে পাহাড়ের গায়ে। কোথাও ভল্লুক, কোথাও বা শাঁখ, কোথাও বা চাকা, কোথাও বা হরিণ। প্রকৃতির যে কি নিপুণ চিত্রকর হতে পারে, স্বচক্ষে না দেখলে বুঝি বিশ্বাসই হতো না টুপুরের। মানে প্রকৃতিও যে কি নিপুণ চিত্রকর হতে পারে, স্বচক্ষে না দেখলে বুঝি বিশ্বাসই হতো না টুপুরের। স্বস্তির মেয়াদ শিগগিরই ফুরোলো। আবার এসেছে চড়াই। বিকেলের মুখে মুখে একটা পাহাড়ের মাথায় পৌঁছে গাড়ি থামালো নাসির। বলল, কার্গিল পদম রোডে এটাই সবচেয়ে উঁচু গিরিপথ, প্রায় ১৫,০০০ ফিট। নাম পেনঝিলা। আপনারা এখানে একটু হাত পা ছাড়ান। ইঞ্জিনও গরম হয়ে গিয়েছে গাড়ির, সেও ততক্ষণে জিরিয়ে নিক। প্রস্তাবটা দারুণ মনোমত হয়েছে বুমবুমের। গাড়ি থেকে লাফিয়ে নামলো সে। তীর বেগে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক। খানিক দূরে সাদা সাদা কয়েকটা সিমেন্টের বেদি চোখে পড়ল টুপুরের। কে এমন যত্ন করে বানালো এই নির্জন জায়গায়? পাশেই মিতিন জিজ্ঞেস করলো, এগুলো কি আন্দাজ করতে পারছিস? টুপুর কপাল কোঁচকালো। কারোর সমাধি? একদম ঠিক, কোনো বৌদ্ধ সন্ন্যাসীর। টুপুরের পিঠ চাপড়ে দিল মিতিন। সংস্কৃত কিংবা পালিতে একে বলে চৈত্য, লাদাকি ভাষায় চোত্তেন। গোটা লাদাকেই দেখবি চোত্তেনের ছড়াছড়ি। আচমকা কাঁধে টোকা, পিছনে একবার তাকারে টুপুর। পার্থর গলা পেয়েই টুপুর ঘাড় ঘোরালো। সঙ্গে সঙ্গে শ্বাস আটকে গেল যেন। যা দেখছে তা কি সত্যি না স্বপ্ন? দুখানা
পেল্লাই উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে একটা বিশাল চওড়া নদী নেমে আসছে। আস্ত নদীটাই জমে তুষার। খানিকটা নদী যেন ঝুলছে শূন্যে। টুপুরের ঠোঁট নড়ল। ওটা কি নদী? ওটা তো নদী নয়, নাসির বলে উঠল। লাদাখের একটা বিখ্যাত গ্লেসিয়ার, নাম দ্রাংদ্রুং। নামের ওজনেই বোঝা যায় হিমবাহটি হেলা ফেলার বস্তু নয়। নাসিরই ফের বলল, ওই দ্রাংদ্রুং থেকেই তো বেরিয়েছে স্টড নদী। এখন থেকে স্টড আমাদের সঙ্গে সঙ্গে চলবে সেই পদম পর্যন্ত। পুরো জায়গাটাই স্টড ভ্যালি। পদমও? না না, এখান থেকে স্টড গিয়ে পদমে সরাপ নদীর সঙ্গে মিশে তৈরি হচ্ছে জাস্কার নদী। তাই পদম পৌঁছে উপত্যকার নাম হবে জাস্কার। বিকেলের চমৎকার আলো পেয়ে প্রাণের সুখে শাটার টিপছিল পার্থ। ক্যামেরাকে বিশ্রাম দিয়ে টুপুরকে বলল, এভাবেই উপত্যকার নামকরণ হয় নদীর নামে। লের অনেকটা আগে জাস্কার গিয়ে পড়বে সিন্ধুতে। তখন সেটা হয়ে যাবে সিন্ধু উপত্যকা। ব্যাপারটা বুঝলি? মাথা নাড়তে নাড়তে সরে এলো টুপুর। মিতিন মাসি হাত নেড়ে ডাকছে, তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। একটা তেলের জারিকেন নাকের কাছে নিয়ে শুকছিল মিতিন। টুপুরি জিজ্ঞেস করলো, এখানে পেলে বুঝি? হুম, এতে পেট্রোল ছিল। ভেরি স্ট্রেঞ্জ। মিতিন পলক আনমনা। পরক্ষণে ভ্যানিটি ব্যাগ খুলে একটা দলা পাকানো কাগজ বের করলো। টুপুরকে বাড়িয়ে দিয়ে বলল, এটা দেখ। ভাঁজ খুলেই টুপুরের চোখ বড় বড়। এই তো আনন্দবাজার পত্রিকা। তারিখটা নোটিস করেছিস? জুনের 4, অর্থাৎ গত মঙ্গলবার, যেদিন দেবল কলকাতা ছেড়েছিল। মানেটা বুঝলি? এটা কি দেবলের আনা এখানে ফেলে গিয়েছে? শিওর? আমরা তাহলে ঠিক দিকেই এগোচ্ছি? মিতিনের চোখ জ্বলজ্বল করছে। একটু তফাতে দাঁড়িয়ে নাসির দুজনের কথোপকথন শুনছিল। কি বুঝেছে কে জানে। এগিয়ে এসে সসম্ভ্রমে মিতিনকে বলল, এক বাত पूछूं मैडम जी? बेशक। आप जासूस है क्या? समझ गया। मितिन लघु स्वरे বলল, तब आप भी तो जासूस बन गया नासिर भाई। ভারী লজ্জা পেয়েছে নাসির। আড়ে আড়ে দেখছে মিতিনকে মুগ্ধ চোখে। বুঝি মেয়ে ডিটেকটিভ দর্শন তার জীবনে এই প্রথমবার।